সংস্কার প্রস্তাবের আলাপ আলোচনা যত দীর্ঘায়িত হবে দেশ তত বেশি সংকটে পড়বে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেছেন, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য সবার আগে প্রয়োজন নির্বাচন ব্যতীত আর কোনো রাস্তা নেই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণায় এই যে গড়িমসি, এটি কোনো স্বাভাবিক ব্যাপার নয়। রাজনৈতিক দলগুলোর নির্বাচন নিয়ে সন্দেহ সংশয়, সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা, এই ইস্যুগুলোকে কেন্দ্র করেই এগিয়ে যাচ্ছে এই মুহূর্তের রাজনীতি। সরকার বনাম রাজনৈতিক দল এবং এই মুহূর্তের বাস্তবতা, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। সেই সঙ্গে আরও আছেন এস.এম. রাশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। মোস্তফা কামাল, আলোচনাটা আপনাকে দিয়ে শুরু করব। যেমনটি বলছিলাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তারিখ ঘোষণা করতে এই যে গড়িমসি, এটি কোনো স্বাভাবিক বিষয় না। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে জুই। একই সাথে আমার সহকর্মী রাশিদুলকেও ধন্যবাদ। অর্থনীতির জগতের খুব ভালো মানুষ, অনেক তথ্য রাখেন। তো আপনার বিষয় আজকে রাজনৈতিক বিষয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যেটা বলেছেন, সুনির্দিষ্ট কিছু আলামত দৃষ্টি তিনি বলেছেন। আবার তারা রাজনৈতিক দল, তাদের বক্তব্যের মধ্যে রাজনীতি থাকবে, সন্দেহ থাকবে, সংশয় থাকবে, এটা স্বাভাবিক বৈশিষ্ট্য। আবার তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন যে যত দেরি হবে সংস্কারের নামে তত গণ্ডগোল পাকবে, সেটা হচ্ছে খাস কথা। তো এই বক্তব্যের পেছনেও তার অবশ্যই যুক্তি আছে। কারণ আমরা এখন যে সংস্কার করছি, এই এখন অর্থাৎ 5 আগস্টের পর বিএনপি কিন্তু 2022 সালে সংস্কার প্রস্তাব দিয়েছে 31 দফা। ওইটা ওই সময়ের জন্য ব্যতিক্রম ঘটনা এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ওইটা একটা রেকর্ড হয়ে আছে এবং থাকবে। যে কোনো বিরোধী দলে থাকা অবস্থায়, তাও কি বিরোধী দল, অস্তিত্ব শূন্যতার মতো অবস্থা, তারা রাস্তায় দাঁড়াতে পারে না, পার্টি অফিসে যেতে পারে না, চরম নির্যাতন নিপীড়ন, ঠিক ওই সময়ে সংস্কারের প্রস্তাব দেয়া যা তা বিষয় নয়। তো সরকার ওটা নিয়েও কিন্তু হাসি মশকরা করেছে। আর যারা শিক্ষিত, একটু বোঝেন, রাজনীতি বোঝেন, অর্থনীতি বোঝেন, তারা উপলব্ধি করছিলেন যে ওইটা বিএনপির একটা ম্যাচিওর সিদ্ধান্ত। তো ওখানে কথা ছিল যেগুলো, আজকে কিন্তু আমরা ওগুলোই এমনভাবে বলছি মনে হয় যেন নতুন। যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সেটা তখনই তাদের ওই 31 দফার মধ্যে ছিল। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, সেটা তাদের সংস্কার প্রস্তাবে ছিল। আরও কতগুলো বিষয় ছিল, সংসদের 70 ধারা, 70 বিধি, এই নিয়েও কথা ছিল তাদের সংস্কার প্রস্তাবে। আমাদের কাছে এখন এগুলো নতুন মনে হয়, অথবা কারো কারো কাছে মনে হয় যে এগুলোই বোধহয় বিষয়। আসলে সংস্কারটা তো মূলত বায়বীয় বিষয় নয়, সেটা উপলব্ধির বিষয় আর মনোজাগতিক বিষয়, মুখোমুখের বিষয় নয়। মুখোমুখি আমি বললাম যে আমি সংস্কার হয়ে গেছি, মানে আমি ভালো হয়ে গেছি। সংস্কার তো মেরামত হওয়া। তো মেরামত হওয়ার তাগিদ বিরোধী দল থেকে উপলব্ধি করা যে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে, কিভাবে সংসদ পরিচালনা হবে, কিভাবে সরকার পরিচালনা হবে, সেটার একটা ছক দেয়া, লেআউট দেওয়া, ওই কাজটুকু বিএনপি করেছে। যে কারণে এখন আমরা যখন সংস্কারের কথা বলি, সেটা তাদের কাছে একটু খারাপ লাগে। যে সংস্কারের জন্য নির্বাচন পিছিয়ে যাবে, সেটা তাদের কাছে মানার মতো বিষয় নয়। রাজনৈতিক দল হিসাবে তারা হয়তো তাদের জায়গায় ঠিকই আছে, কিন্তু এর মাঝে তো কথা আছে। কথা হচ্ছে বিএনপির ওই 31 দফা সংস্কার এখন যদি আবার তারা হাত দেন, নিশ্চয় ওখানেও কিছু সংস্কার আসবে, অবশ্যই আসবে। কথার পিঠে কথা আসছে। আবার 5 আগস্টের কথা তো আমাদের মনে রাখতে হবে। আমরা যদি 5 আগস্ট বাদ দিয়ে বা এত বড় একটা অভ্যুত্থান বা বিপ্লব বাদ দিয়ে চট করে নির্বাচনের দিকে চলে যাই, সেটাও সুন্দর দেখায় না। কারণ যারা এই 5 আগস্ট ঘটিয়েছে, তারা অর্থাৎ ফ্রন্টলাইনে যারা ছিল, সেই ছাত্রদের কথা আমি বলছি। আবার সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তিনি বারবার বলছেন, এখনও তিনি বলে যাচ্ছেন, তার ক্ষমতার পাটাতন হচ্ছে ছাত্ররা। তো এই ছাত্রদের আবার 3 জন প্রতিনিধি আছে সরকারে। আবার ছাত্রদের একজনকে তিনি মাস্টার মাইন্ডও বলেছেন। আবার ছাত্ররা একটা রাজনৈতিক দল করতে চায়, ওখানেও তার সমর্থন আছে, তিনি পরিষ্কার করে বলছেন, কোনো কথা লুকাচ্ছেন না। তো এটা বিএনপির জন্য আজকে যেমনটি বলেছে যে রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরই রক্ষা করতে হবে, অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ পাচ্ছে। কঠিন কথা বলেছেন
মূলত একটা তাগিদ দিয়েছেন, কারণ যারা বিজয়ী হন তাদের দায়িত্ব বেশি, সমালোচনাও তাদের বেশি হবে, এটা একদম স্বাভাবিক, তাদেরকে অনেক কিছুর জবাব দিতে হয়। তো রাজনৈতিক দলগুলো আর বিশেষ করে আমাদের বৈষম্যবিরোধী ছাত্ররা, এই দুটোর মধ্যে কিন্তু চেতনাগতভাবে একটু তফাৎ আছে। বৈষম্য বিরোধী ছাত্ররা একের পর এক রাজনৈতিক অভিজ্ঞতা না থাকাতে কিন্তু হোঁচট খাচ্ছে। শুরুতেই তারা চেয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা, রাষ্ট্রপতির অপসারণ, আওয়ামী লীগের ক্ষমতার অন্যতম পার্টনার বা সহযোগী বা টিকিয়ে রাখার, আওয়ামী লীগকে টিকিয়ে রাখার যে দাওয়াই জাতীয় পার্টি, ওটাকে নিষিদ্ধ করা। ছাত্ররা কোনোটাতেই কিন্তু সফল হয়নি। আরেকটা ছিল তারা বলেছে এটা তাদের ভুল হয়েছে বা বুঝতে দেরি হয়েছে, যে প্রক্লামেশন দেয়া, ঘোষণা দেয়া, 5 মাস পরে তাদের সেটা মনে হয়েছে, ওখানেও কিন্তু তারা মোটামুটি ব্যর্থ হয়েছে। অর্থাৎ এরকম একটা অবস্থায় আবার তারা নতুন দল করতে চাচ্ছে, সংবিধান বাতিলের দাবিও করছে, সংবিধান বাতিল বা পুনর্লিখন বা সংস্কার যেটাই হোক। তো এইসব নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল, কথাবার্তাগুলো কিন্তু দুদিকেই শোভনীয় ছিল না। বিশেষ করে ছাত্রদের সরাসরি প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ, তাহলে তাদের পক্ষের শক্তি ছিল বিএনপি, এটা গোপন বিষয় নয়, হয়তো রকম ফের ছিল, কিন্তু এখন বিএনপির সাথেও তাদের বিরোধ যাচ্ছে, এটা তাদের জন্য কিন্তু কষ্টকর, আবার আমাদের অবস্থান থেকে আমরা মনে করছি উদ্বেগজনক। এরই মধ্যে সরকারের নানান সমালোচনা শুরু হয়েছে গত 5-6 মাসে, যেটা কাঙ্ক্ষিত ছিল না। প্রতিদিনের সমালোচনার পাল্লা বাড়ছে, সরকারের উপদেষ্টাদের নাম ধরে ধরেও নানান কথা আসছে। এই উপদেষ্টা পরিষদে যারা আছেন, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একদম কম বয়সী যারা, অর্থাৎ ছাত্ররা, তাদের কিন্তু একটা সুনাম ছিল বা সুনাম এখনো আছে বলা যায়, ইমেজও ছিল বা ইমেজ এখনো আছে বলা যায়, কিন্তু ওখানে ঘা পড়ছে, আঘাত পড়ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ যেমনটি বলছে যে সরকারের হানিমুন পিরিয়ড ইতিমধ্যে শেষ হয়েছে, অবশ্যই খুব স্বাভাবিকভাবেই তো এখন সমালোচনার মুখোমুখি হতে হবে সরকারকে। সেই জায়গা থেকে জনাব মোস্তফা কামাল সরকার কি রাজনৈতিক দলগুলোর ধীরে ধীরে সমর্থন হারাচ্ছে? একটু একটু তো হারাচ্ছে। রাজনৈতিক দলগুলো এর মধ্যে সমালোচনা করছে, বিশেষ করে বিএনপি নিরপেক্ষতার প্রশ্নও তুলেছে। তো এই নিরপেক্ষতার প্রশ্ন তোলার মধ্যেও বিএনপির কিন্তু লজিক আছে, যুক্তি আছে এখানে, যে যেখানে 3 জন উপদেষ্টা আছেন, অর্থাৎ তারা সরকারে আছেন, তো সরকারে থেকে আবার তারা একটা রাজনৈতিক দল করতে চাচ্ছেন, স্বাভাবিকভাবে এটা তাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা কিংস পার্টি হবে। এমন অভিযোগ ছাত্ররাও করেছে। আবার ছাত্র বলতে এখন কিন্তু আগে শুধু ছাত্র বললেই হতো, অর্থাৎ যারা আন্দোলনে আছে তাদেরকে মিন করত। এখন কিন্তু ছাত্র বলতে যারা আছে তারাও মিন করে, ছাত্র দল আছে, বিএনপির সংগঠন, তারাও নিজেদেরকে ছাত্র মনে করেন, ছাত্র শিবির আছে, তারাও ছাত্র। অর্থাৎ ছাত্রের আগের অর্থের সাথে এখনকার অর্থের কিন্তু মিলছে না, একটা বৈপরীত্য আছে এখানে। তো এই বৈপরীত্যটা কোথাও কোথাও এমন এমন ঘটনাও আসছে, বিএনপির বিরুদ্ধে যেমন অভিযোগ আসছে বিভিন্ন জায়গায়, দলীয় কারণে হোক অথবা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে হোক, তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছে বা দখলবাজির অভিযোগ আসছে। একইভাবে আমাদের ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ আসা শুরু হয়েছে, গুরুতর অভিযোগ। কোথাও তারা চোরাই মাল পাচার করতে গিয়ে ধরা পড়েছেন, অথবা কোথাও দখল করতে গিয়ে ধরা পড়েছেন। এগুলো কিন্তু খুব বেদনার খবর। এতে করে উদ্বেগের কথা যেটা আমি বলছিলাম, ওই কারণে ছাত্রদেরকে নিয়ে উদ্বেগটা বেশি যাচ্ছে। একদিকে ওদের একদম সরাসরি প্রতিপক্ষ আওয়ামী লীগ, একটু সুযোগ পেলেই এই ছাত্রদের উপরেই কিন্তু আওয়ামী লীগ প্রতিশোধটা নেবে, স্বাভাবিক। আবার এখন বিএনপির সাথেও তাদের বিরোধ, আবার তারা টুকটাক সরকারের বিরুদ্ধেও কথা বলছে। এর মধ্যে সরকারের বিরুদ্ধে কিন্তু তারা বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছে, তাও এনেছে যৌক্তিক কারণে, যে যারা আহত হয়েছিল ওই আন্দোলনে তাদের চিকিৎসা নিয়ে কিন্তু তারা অসন্তুষ্ট, চিকিৎসা ঠিকভাবে হচ্ছে না। এই চিকিৎসার জন্য আবার যেই কমিটি করা হয়েছে, ওখান থেকে সার্জিস আলম যিনি, তিনি আবার পদত্যাগ করেছেন। অর্থাৎ একটা বিশ্রী অবস্থা বিতর্কতভাবে। এটা এই যে এলোমেলো অবস্থাটা, এটা কিন্তু সরকারের জন্য যেমন উদ্বেগের। চিকিৎসার দাবিতে আহতদের রাস্তায় নামতে হলো মোস্তফা কামাল, তারা বলছে যে চিকিৎসার যে সুবিধা যতটুকু তাদের আসলে প্রাপ্য, সেই জায়গা থেকে তারা সেরকম সহযোগিতা পাচ্ছে না, বরং হচ্ছে ছাত্ররা এমপি মন্ত্রী হবার দৌড়ে যে পরিশ্রম করছে, ততটুকু পরিশ্রম তাদের জন্য করছে না। না, ছাত্রদের মধ্যে ক্ষমতার একটা মোহ কিন্তু চেপেছে, এটা লুকাবার কোনো সুযোগ নেই। এখানে তফাৎটা হয়ে গেছে এই কারণে, আমরা যখন ছাত্র আন্দোলন বলি তখন আমরা 62 বলি, 69 বলি, বা পরের দিকে 90 বলি। তো 69-এর গণ অভ্যুত্থান সেটা ছাত্রদের, ছাত্ররা তখন দল করার তাগিদ বোধ করেনি, ক্ষমতার মোহ তাদেরকে পায়নি। এরপরে 90-তে যেটা, ওখানেও কিন্তু ফ্রন্ট লাইনে ছাত্ররাই ছিল, যুগে যুগে ছাত্ররাই ফ্রন্ট লাইনে থাকে।
তো ওখানেও ছাত্রদের মধ্যে আলাদা একটা দল করার তাগিদ আসেনি, প্রেক্ষিত ভিন্ন ছিল। কারণ বর্তমান বাস্তবতা যদি আমরা বিবেচনা করি, সরকার বনাম রাজনৈতিক দল, এই বাস্তবতায় আসলে নির্বাচন বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয় কিনা, আমি সেই আলোচনায় ফিরতে চাই পরবর্তী অংশে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোস্তফা কামাল। রাশিদুল ইসলাম, যেমনটি তারেক রহমান বলেছে, সংস্কারের আলোচনা দীর্ঘ হলে স্বৈরাচার সুযোগ পাবে। বর্তমান সময়ের আলামত সেই বার্তাই কি আমাদের দেয়? না, সেই আলামত সেই বার্তা দেয় এটি আমি ঠিক ওইভাবে বলবো না। তো আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার এবং জাতীয় নির্বাচন এই দুইটার মধ্যে খুব বেশি বিরোধ নাই। এবং আপনি যদি দেখেন যে সরকারের হয়তো আমি বলবো যে পারফরমেন্স, যেটা সরকার যে প্রশাসক সেই হিসাবে তার পারফরমেন্স নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি, কিন্তু আমার মনে হয়েছে সংস্কার তারপরে নির্বাচন এইগুলো নিয়ে, বিশেষ করে আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার প্রতি আমাদের বিশ্বাস আছে। আপনি যদি দেখেন আপনি জানেন যে উনি ক্ষমতা গ্রহণের পর, মানে 5 আগস্টের পরে উনি যখন ক্ষমতায় এসলেন, তখন আমরা দেখেছি যে 6টি কমিশন করা হয়েছিল আমাদের মোটা দাগে রিফর্ম করার জন্য। সেই কমিশনের 4টি ইতিমধ্যে কমিশনের 4টি রিপোর্ট জমা হয়েছে এবং আগামীকাল আরও 2টি রিপোর্ট জমা হচ্ছে জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কারের। এবং উনি কিন্তু বলেছিলেন এই 6টি রিপোর্ট আসার পরে তারপরে উনি একটা জাতীয় ঐক্যমত কমিশন করবেন, যে কমিশনের প্রধান হবেন উনি নিজে স্বয়ং, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। এবং উনি বলেছেন যে 6টি রিপোর্ট আসার পরে উনি নিজে সমস্ত রাজনৈতিক ক্ষেত্রে, রাজনীতিতে যত স্টেক হোল্ডার আছে, বিএনপি, জামাত ইসলাম বা নাগরিক কমিটি, মোস্তফা কামাল ভাই যেটি বলছিলেন যে ছাত্ররা, সবাইকে নিয়ে সবার মতামতের ভিত্তিতে উনি হচ্ছে কোন বিষয়গুলোতে অ্যাকচুয়ালি আমরা সংস্কারে গুরুত্ব দিব সেগুলো নির্ধারণ করবেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য, অবাধ, একটি সুষ্ঠু নির্বাচন। কারণ আপনি জানেন যে গত 15-16 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারি নাই। সেই যে জন আকাঙ্ক্ষা শুধু হচ্ছে সংস্কার না, আমাদের যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে, এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আগে বলেছেন যে মানুষের হাতে ক্ষমতা দেওয়ার মাধ্যমে আমরা যে 5 আগস্টে যে জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারি, এটাই তো সত্য। আপনি যতক্ষণ একটা সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যবস্থা না হচ্ছে ততক্ষণ তো আসলে ওই অর্থে মানুষের হাতে ক্ষমতা যাচ্ছে না। তো বিএনপির যে আশঙ্কা আমরা দেখছি যে সংস্কারের আলাপ আলোচনার মধ্য দিয়ে কেউ আছে বা কোনো পক্ষ আছে যারা আসলে বিলম্ব করতে চাইছে, আসলেই কি তাই? না, আমি যেটি বলছি যে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার প্রতি আমরা বিশ্বাস রাখতে চাই। আপনি বলতে পারেন যে ছাত্র যারা হচ্ছে নতুন করে পার্টি করতে চাচ্ছে, হয়তো তাদের, আমি বলবো যে তাদের রাজনৈতিকভাবে তারা সংগঠিত হওয়ার জন্য হয়তো টাইমটাকে বিলম্ব করা তাদের আগ্রহ থাকতে পারে, কিন্তু আমি বলছি সরকার প্রধানকে এই দায়িত্বটি নিতে হবে। আর আপনি যেটি বলছিলেন যে, আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে সংস্কার কতটুকু করব, কতটুকু আমরা আসলে, কারণ একটা নির্বাচন বিলম্ব হলে সরকার পরিচালনা করা কিন্তু কঠিন ব্যাপার। কারণ আপনি দেখেছেন যে আমরা কিন্তু মূল্যস্ফীতি যেটি সাধারণ মানুষের জীবনকে বেশি মাত্রায় ভোগান্তি দেয়, আমরা হচ্ছে যদি দেখি অর্থনীতির ক্ষেত্রে আমরা মূল্যস্ফীতি ওই অর্থে এখনও কমাতে পারি নাই। এর বাইরে আরও অনেক বিষয় আছে যেগুলো সরকার এই সংস্কার প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, তারপর অর্থনীতিকে মানে এক ধরনের ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসা কঠিন কাজ। এই জন্য সরকার, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আগামীকাল যে 2টি রিপোর্ট জমা হচ্ছে, যে জনপ্রশাসন এবং বিচার বিভাগের, এই রিপোর্ট জমা হওয়ার পরে আমরা আশা করছি যে সাংবাদিক হিসেবে আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে এর পরপরই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, রাজনৈতিক শক্তি, দ্যাট মিনস আমি বলছি যে বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে, তারপরে ছাত্র আছে, মোস্তফা কামাল ভাই যেটি বলছিলেন, সবার সঙ্গে ওনারা মানে বসবেন এবং একটা পলিটিক্যাল একটা ডায়লগের মধ্যে যাবেন যে আসলে আমরা এই সময়ের মধ্যে কতটুকু সংস্কার করতে পারি। কারণ আপনি দেখছেন যে সংস্কার কমিশনগুলো অনেক সুপারিশ করেছে, ওই সুপারিশগুলো বাস্তবায়ন করা সম্ভব না, তাহলে কিন্তু নির্বাচন বিলম্ব হবে এবং অনেক প্রশ্ন উঠবে। এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি শুধু বাংলাদেশের মানুষ, আন্তর্জাতিকভাবে উনি যে সমাদৃত, ওনার প্রতি মানুষের যে আস্থা আছে, সেটাই সেই জায়গায় কিন্তু চিট ধরবে। আমি বিশ্বাস করি উনি এই রিস্ক বা এই ধরনের অভিপ্রায়ে উনি যাবেন না। এবং আমি আশা করি যে আগামী 1.5-2 সপ্তাহের মধ্যে যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করার যেটি উনি বলেছিলেন, এই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সঙ্গে যে সংলাপের আয়োজন যদি শুরু হয়, আমি মনে করি যে আমি খুব একটা দূরত্ব দেখি না, এবং এটার মধ্য দিয়ে আমি মনে করি এটার একটা সুষ্ঠু সমাধান আসবে যে আসলে কবে নির্বাচন হতে যাচ্ছে। সংস্কার ক্ষেত্রে আমরা রাজনৈতিক অঙ্গনের প্রত্যাশার জায়গায় এক ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি। একটি পক্ষ চাইছে যে আগে সংস্কার করে তারপর নির্বাচন অনুষ্ঠান হবে,
এবং বিএনপি দাবি করছে যে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন। না দেখেন, রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের দাবি দেওয়া করবেই, কারণ বিএনপির স্ট্র্যাটেজি একরকম, আবার যারা নতুন দল করতে যাচ্ছে তাদের হয়তো রাজনৈতিক স্ট্র্যাটেজি একরকম। সো তাদের দাবিটা করবে সরকারের প্রতি, কিন্তু আমি বলছি এই জায়গায় সরকারকে আসলে সিদ্ধান্তটি নিতে হবে, এবং এই জন্য বলছে যে একটা সংলাপের দরকার। রাজনৈতিক দল, ছাত্র সবার সঙ্গে সংলাপ করে সেই যৌক্তিক একটা সময় নির্ধারণ করতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি 2টা টাইমের কথা বলেছেন নির্বাচনে, একটি বলেছেন, এবং আপনি জানেন যে উনি সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে একটা মিটিং উনি বলেছেন যে যদি বাংলাদেশের মানুষ কম সংস্কার চায় তাহলে ডিসেম্বরের আগে নির্বাচন সম্ভব। তা বাংলাদেশের মানুষ এখন বিএনপির মতো একটা বড় পলিটিক্যাল পার্টি, যারা বাংলাদেশের একটা বেশি সংখ্যক মানুষের রাজনৈতিক দলে যদি মানুষের রিপ্রেজেন্ট করে, তারা চাচ্ছে দ্রুত নির্বাচন। আমি মনে করি সরকার এই সব কিছুর সঙ্গে একটা সমন্বয় করে সরকারকে সিদ্ধান্তটি নিতে হবে। বিলম্ব করলে সত্যিকার অর্থে মোস্তফা কামাল ভাই যেটি বলছিলেন সে জায়গায় সন্দেহ তো একটা থাকেই। রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই যেমনটি আশঙ্কা প্রকাশ করছে যে সরকারের আনুকূল্য নিয়ে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে, নির্বাচনের আগে এই বিষয়টি সংকট বাড়াবে কিনা সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে রাজনৈতিক সরকার বনাম রাজনৈতিক দল ও বাস্তবতা এই শিরোনামে। আমরা আবারও ফিরছি অতিথিদের কাছে। রাশিদুল আলম, যে আলোচনায় আমরা ছিলাম, যে শোনা যাচ্ছে যে সরকারের আনুকূল্য নিয়ে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, এমন আশঙ্কা প্রকাশ করছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনের আগে এ বিষয়কে কেন্দ্র করে নতুন কোনো উত্তেজনা তৈরি হবে কিনা? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে সরকারের থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা বা সরকারের যে প্রশাসনিক যে ক্ষমতা আছে এই ক্ষমতার কাঠামোর মধ্যে বা কাঠামোকে ব্যবহার করে কোনো রাজনৈতিক দল গঠন করা, আমার মনে হয় বাংলাদেশের গণতান্ত্রিক মনোভাবাপন্ন কোনো মানুষ এটা মেনে নিতে চাইবে না। আর আমরা 5 আগস্ট এরকম একটা রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে আমরা একটা ঐতিহাসিক একটি সময় পার করছি, যে আমরা গণতান্ত্রিক একটা ঐতিহাসিক উত্তরণের মধ্যে দিয়ে যেতে চাচ্ছি। সেই সময় যদি এই আদলে মানে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে কোনো রাজনৈতিক দল সংগঠিত হওয়ার চেষ্টা করে, সেটা আসলে বাংলাদেশের মানুষ ব্যক্তিগতভাবে মনে করি মেনে নেবে না। আর আমি সাংবাদিক হিসাবে যে খবরটুকু পেয়েছি যে ছাত্ররা মানে নাগরিক কমিটি যদি রাজনৈতিক দল পুরোপুরি গঠন যখন করতে যাবে তখন হয়তো এই উপদেষ্টারা ক্ষমতায় তখন থাকবেন না, এবং সরকার প্রধানও হয়তো সেটি চাচ্ছেন না। এজন্য আপনারা জানেন যে জাস্ট গত সপ্তাহে কিন্তু আমরা জেনেছিলাম যে, এবং আপনি জানেন যে কয়েকটা মিডিয়াতে খবর এসেছিল যে আমাদের অন্তর্বর্তীকালীন 2 জন উপদেষ্টা ওনারা পদত্যাগ করতে যাচ্ছেন। তো যাই হোক, ওইটা পরে আমরা দেখেছি যে উনি আমাদের যে মাননীয় তথ্য উপদেষ্টা উনি বলেছেন যে এই মুহূর্তে তাদের তবে আমার মনে হয় যে তারা যদি দল গঠন এবং ওই প্রক্রিয়ার সঙ্গে উপদেষ্টা যে 3 জন উপদেষ্টা আছেন তারা যদি ওই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হতে চান সেক্ষেত্রে তারা হয়তো পদত্যাগ করবেন, কারণ এটা আপনার সরকারের ক্ষমতাকে ব্যবহার করে রাজনৈতিক দল সংগঠিত করা, এটা তো আসলে আমরা আমাদের জুলাই যে বিপ্লব, এই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। আসলে রাজনৈতিক মহলে সেটি গ্রহণযোগ্য হবে না, নিশ্চয়ই আপনি যদি রাজনৈতিক দল গঠন, আমরা তো ভাবছি যে ডিসেম্বরের আগে ইলেকশন হয়ে যেতে পারে, তা সেটাই যদি হয় তাহলে তো নিশ্চয়ই একেবারে খুব দ্রুত তাদেরকে পদত্যাগ করতে হবে। কারণ এটা না হলে আপনি হচ্ছে তৃণমূলে গিয়ে আপনি যদি দেখেন যে গত 15-16 বছর বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল তারা এক ধরনের কীভাবে নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে তারা রাজনীতিতে টিকেছিল, তো আপনি এখন সরকারের এই ক্ষমতাকে ব্যবহার করে যদি এভাবে একটা লম্বা টাইম নিতে চান সেটা তো ঠিক হবে না, যে আপনি রাজনৈতিক বা আপনার সংগঠিত করার ক্ষেত্রে। এই জন্য নিশ্চয়ই আমি মনে করি যে তাদের দ্রুত পদত্যাগ করা উচিত যদি তারা এই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার সঙ্গে তারা সম্পৃক্ত হতে চায়। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মোস্তফা কামাল। আমরা যদি সাম্প্রতিক সময় 2টি ঘটনা তুলে ধরি, পাবনাতে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনতাই করা হলো, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং গাড়ি ভাঙচুরের মতো ঘটনাও ঘটে। আওয়ামী লীগ কি করতে চাইছে? জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আওয়ামী লীগ অবশ্যই একটি বড় রাজনৈতিক দল, আবার নিষিদ্ধ নয়, বৈধ সংগঠন, নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন আছে। তো এই বিষয়টা নিয়ে এবার কিন্তু একটা গোলমাল বেঁধেছে, এই গোলমালটা এখনো চলছে। ছাত্রদের দাবি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করা, কিন্তু বিএনপি সহ রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়নি বা রাজি নয় এখনো, এই একটা দিক। আবার আরেকটা দিক হচ্ছে আওয়ামী লীগকে রাস্তায় নামতে দেবে না, এটা কিন্তু আগের সিদ্ধান্তের সাথে পরের সিদ্ধান্ত সংঘর্ষ করে। গতকাল যেমন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছে যারা আওয়ামী লীগের লিফলেট বিতরণ করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে যখন তারা বৈধ, তাদের নিবন্ধনও আছে, তো ওই ক্ষেত্রে তারা তাদের লিফলেট বিতরণ করতে পারে, এই অধিকার নিশ্চয়ই তাদের আছে। কিন্তু আবার তারা যে কাজগুলো করেছে গত 15-16 বছর,
ওগুলোর পরিসংখ্যান সামনে রেখে ছাত্ররা বলছে তাদের রাজনৈতিক অধিকার দেয়া ঠিক না। দেখেন সংঘর্ষ করে, কিন্তু ছাত্রদের দাবিও পরিষ্কার, আবার বিএনপি সহ অন্যান্য দলের বক্তব্য পরিষ্কার যে তারা নিষিদ্ধকরণ চায় না। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছিল জামাতকে, ওইটার পরিণতিও ভালো হয়নি। অর্থাৎ নিষিদ্ধ শব্দটা আসলে এক ধরনের ওইটার প্রতি আকর্ষণ আরও বাড়ে, যেটা আমরা বাস্তবে দেখি। যেটাকে বলা হয় নিষিদ্ধ, ওইটার প্রতি মানুষের আকর্ষণ অটোমেটিক্যালি বাড়ে, আগ্রহ বেশি তৈরি হয়। তো ওই ক্ষেত্রে ওই বিষয়টা পরিষ্কার হয়নি। একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের এখনো সিদ্ধান্ত হয়নি, অন্যদিকে আমরা তথ্য উপদেষ্টা বলছে যে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের আদর্শের রাজনীতি করা যাবে না, সংঘর্ষ করে। বাস্তবায়ন কিভাবে হবে আসলে? এখন বাস্তবায়নের বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ তার জায়গা থেকে চেষ্টা করতেছে। আওয়ামী লীগ এতটুকু চেষ্টা করবে এটা কিন্তু কয়েকদিন আগেও ধারণা করা হয়নি, কারণ সাদা চোখে বা দৃশ্যত আমরা আওয়ামী লীগকে দেখছি না। কিন্তু আওয়ামী লীগ একটি বিশাল সংগঠন, তারা অবশ্যই আছে, কোনো না কোনো ফরম্যাটে আছে, তাদের কর্মীরা কোনো না কোনোভাবে আছে। যারা উচ্চ পর্যায়ের বা যাদের বিরুদ্ধে দুর্নীতি, চুরি, পাচার এসবের অভিযোগ বেশি, তারা দেশে নাই, এটা মোটামুটি পরিষ্কার। কারণ তারা পালিয়েছেন, এবং পালিয়েছেন তারা বাইরের থেকে কিছু কথাবার্তাও বলছেন, বিবৃতি দিচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় অস্তিত্ব জানান দিচ্ছেন। আবার যারা মধ্যম পর্যায়ের তারা মাঝে মধ্যে দু একজন ধরা পড়ছেন, কিন্তু এরপরের পর্যায়ে যারা আছে তারা কিন্তু দেশে কোনো না কোনোভাবে আছে, সামাজিকভাবে আছে, রাজনৈতিকভাবে পরিষ্কার নয় তাদের অবস্থানটা কোন দিকে আছে, কিন্তু টিকে আছে। তো এত বড় একটা দল দুদিনে শেষ হয়ে যাবে, এটা খুব ভাবা একটা অস্বাভাবিক হবে দীর্ঘদিনের রাজনৈতিক দল। তো এখন তাদের বিষয়ে সিদ্ধান্ত পরিষ্কার হওয়া দরকার। তো যদি ছাত্রদের যে দাবি ছিল যে সংস্কার, সমান্তরালি বিচার, এরপর নির্বাচন, একটাও কিন্তু একটার সাথে সাংঘর্ষিক নয়, কোনোটার সাথে সংঘর্ষ করে না, সাংঘর্ষিক নয়। অথবা এমন নয় যে এটা বাদ দিয়ে ওইটা, ওইটা বাদ দিয়ে ওইটা, তিনটাই চলতে পারত। কিন্তু আমরা তিনটার মধ্যে সামঞ্জস্য দেখছি না। কিন্তু সংস্কার নিয়ে আলাপ যত বেশি হচ্ছে, প্র্যাকটিক্যালি সংস্কারের নমুনা কিন্তু স্পষ্ট নয়। আবার বিচারের প্রক্রিয়াটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। সারা দেশে আপনি দেখেন হত্যাকাণ্ড হয়েছে, সেটা কোনো গোপন বিষয় নয়, প্রকাশ্য তথ্য প্রমাণও আছে, কিন্তু মামলাগুলো হয়ে যাচ্ছে খুব দুঃখজনকভাবে। যেই কোনো জায়গায় হত্যাকাণ্ড, ঢাকার অনেক দূরে হলেও প্রধান আসামি শেখ হাসিনা, দ্বিতীয় আসামি ওবায়দুল কাদের, তৃতীয় আসামি আসাদুজ্জামান খান কামাল। এক হাস্যকর বিষয়, এর মধ্য দিয়ে কিন্তু এক একটা মামলার মেরিট নষ্ট হয়ে যাচ্ছে, হাস্যকর হয়ে যাচ্ছে। এতে করে সংশয় জাগে যে বিচারটা আসলে শেষ পর্যন্ত কতটুকু হবে। এই বিচার অবশ্যই হওয়া উচিত। হত্যাকাণ্ডের বিচার, ওবায়দুল কাদের কিংবা আসাদুজ্জামান খান কামাল কিভাবে আসলে দেশ থেকে সেফ এক্সিট পেল, তারা তাদের পক্ষ হয়ে কাজ করলো। অবশ্যই কেউ না কেউ তাদের পক্ষ হয়ে কাজ করেছে। যেটা আমি একটু আগে বললাম যে আওয়ামী লীগ নাই হয়ে গেছে, সেটা মনে করার কোনো কারণ নাই। ওবায়দুল কাদের বা আসাদুজ্জামান খান কামাল তারা কিন্তু বিমানবন্দর দিয়ে হোক আর স্থলবন্দর দিয়ে হোক আর জলে পথেই হোক পালিয়েছে। তো কেউ না কেউ সহযোগিতা করেছে। কারো সহযোগিতা ছাড়া তারা একা একা চলে যাবেন, ওইটা ভাবাই যায় না। তো ওই ক্ষেত্রে এখনও ধরে নেওয়া যায় যে তাদের যারা সহযোগী আছে, পরামর্শক আছে, সমর্থক আছে, তারা তৎপর আছে। নইলে গোপালগঞ্জে যারা নেমেছে তারা অচেনা কেউ নয়, অন্য দেশ থেকে আসেনি কেউ। পাবনা যে ঘটনা ঘটেছে সেটাও প্রকাশ্য ঘটনাই ছিল। সারা দেশে বিচ্ছিন্নভাবে এই ধরনের কিছু ঘটনা কিন্তু ঘটছে। তাহলে এখানে পরিষ্কার করা দরকার আছে যে আওয়ামী লীগের বৈধতা ঠিক আছে কিনা, অথবা আওয়ামী লীগ অবৈধ কিনা, অবৈধ হলে কিভাবে হবে। কিন্তু এই প্রশ্নগুলো আসতো না যদি বিচারিক প্রক্রিয়াটা চমৎকার হতো। আর স্বাভাবিকভাবে সংস্কারগুলো যদি শক্ত হাতে খুব দ্রুততর সময়ে হতো, বিচারটাও এগোতো, বিচারটা প্রশ্নবিদ্ধ হতো না। এর মধ্যে বিচার নিয়ে কিন্তু মামলাবাজি, অর্থাৎ গায়েবী মামলার বিষয়ও আছে। কোথাও কোথাও ভুলক্রমে দেখা যাচ্ছে বিএনপির লোককেও আসামি করে ফেলা হচ্ছে। নেপথ্য খবরগুলো ভালো না। এই মামলায় নাম দেয়া নিয়ে একটা ব্যবসা আছে, নাম কেটে দেয়া নিয়ে একটা বাণিজ্য আছে। এগুলো কিন্তু শহীদের রক্তের সাথে একটা বেইমানি করা এবং 5 আগস্টের চেতনার সাথে অত্যন্ত সাংঘর্ষিক। কারণ এই কাজগুলো আমরা আগেও দেখেছি। গায়েবী মামলা, এক একজনের নামে শত শত মামলা। তো যাদের নামে শত শত মামলা দেওয়া হয়েছিল তারা হয়রান হয়েছে। আমরা রীতিমতো বিনোদনের মতো হাসি তামাশা করেছি। তো তারা তো এখন দিব্যি সবাই রাস্তায় আছেন। তো এখনও আবার যেটা হচ্ছে, এদের অভিযোগগুলো কিন্তু একদম টাটকা, হত্যাকাণ্ডগুলো টাটকা, পাচারের ঘটনা টাটকা, দুর্নীতির ঘটনা একদম প্রমাণিত। শুধু তাই না, আপনি যদি শুধু ট্রায়ালে আনেন যে গত 3টা নির্বাচনে এই ধরনের তামাশাগুলো কারা করলো, এই 14, 18 অথবা 24-এর নির্বাচনের তামাশায় কিন্তু ফ্রন্টলাইনে কারা ছিলেন? ডিসি সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন, মোটা দাগাতে এই কয়েকজন।
তো তারা বাংলাদেশে আছেন, তারা কিন্তু পালাননি। তাদের কেউ কেউ কিন্তু এরই মধ্যে আমাদের কাছে তথ্য আছে তারা প্রমোশনও পেয়েছেন, ভালো পোস্টিং পেয়েছেন। তো আপনি ট্রায়ালে আনেন, এতে করে যে সত্যিকারের একটা বিচার হতো, ওই বিচারও কিন্তু একটা ভয় তৈরি হতো। এর মধ্যে কিন্তু ভয়টাও কেটে গেছে, যার যেখানে মন চায় রাস্তায় নেমে পড়ছে। এদের উদ্দেশ্য কিন্তু মোটা দাগে সরকারকে বিব্রত করা, একটা অস্থিরতা তৈরি করা। বাধ্য হয়ে প্রধান উপদেষ্টা কিন্তু গতকাল বলেছেন, আগে এইভাবে শক্ত করে বলেননি, বিশৃঙ্খলা করতে আর দেয়া হবে না। এই বাক্যটার মধ্যে দেশের আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেয়া যাবে না। কঠিন কথা। সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে কি আমরা আছি? এই আলোচনায় ফিরবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। মোস্তফা কামাল, যে প্রশ্নটি আপনার কাছে ছিল, বর্তমান সময়ে সংকট কতটা তীব্র আকার ধারণ করেছে, নাকি সরকারের দুর্বলতা কিংবা নমনীয়তার সুযোগ নেওয়া হচ্ছে? তিনটাই। সরকারকে দুর্বল মনে করার একটা মানসিকতা তৈরি হয়েছে। যখন তখন নামে বেনামে বা বিভিন্ন নামে রাস্তায় নেমে যাওয়া যায়। সরকার দমন করছে না, বরং সরকার কখনো কখনো দমন না করাতে দেখা যায় তারা নামে এক দফা নিয়ে 2-3 দিনের মধ্যে তাদের দফা হয়ে যায় 6-7টা। এটা খেয়াল করবার মতো। আজ ঢাকা কলেজ নামলো, পরদিন 7 কলেজ নামলো, তারপর দিন দনিয়া মোল্লা সাহেবের কলেজ নেমে গেল। কি নিয়ে নামলো আপনি কিন্তু খুঁজে পাওয়াটা বড় মুশকিল হয়। প্রতিদিনই আমরা দেখছি যে সড়ক অবরোধের মতো ঘটনা ঘটছে। আজ নামলো দেখবেন রেলওয়ের কর্মচারীরা, পরদিন নেমে গেল গ্যাসের মিটার রিডাররা। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই কিন্তু আমরা এমন আন্দোলন দেখতে পাচ্ছি। তাদের তো কেউ না কেউ মুরব্বি আছে, তাদের মুরব্বি আছে, তাদের অভিভাবক আছে। আবার 2-4 বার নামার পর তারা এই মেসেজটুকু বুঝেছে, চাইলে নামা যায়, বিশৃঙ্খলা করা যায়। তো প্রধান উপদেষ্টা গতকাল যে ভাষায় কথা বলেছেন যে আর সহ্য করা হবে না বা আর সুযোগ দেওয়া হবে না, যদি সত্যি এটা মন থেকে বলে থাকেন, অবশ্যই শান্তিপ্রিয় মানুষ হিসাবে আমরা কামনা করব এই ক্ষেত্রে অবশ্যই অ্যাকশন নেওয়া দরকার আছে। এই অ্যাকশন নিতে গেলে বিএনপি কি মনে করলো, জামাত কি মনে করলো, বা ছাত্রদের সাথে একটু কথা বলা বোধহয় দরকার করে না। কারণ এই সরকার যত না সরকার, তার চেয়ে বেশি কিন্তু শাসক প্রশাসক। তারা অবশ্যই যথা নিয়মে সিদ্ধান্ত নিতে পারেন, ব্যবস্থাও নিতে পারেন। ওখানে আমরা কিন্তু ত্রুটি দেখছি। একটা গন্ডগোল পাকছে, নৈরাজ্য তৈরি হচ্ছে, রাস্তাঘাট বন্ধ হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে। এই সুযোগ যদি না দিত বা এই নমনীয়তা কমনীয়তা না দেখাতো সরকার, সম্ভবত পরিস্থিতি এই জায়গায় আসতো না। দ্বিতীয়ত, এখানে সরকারকে সহযোগিতার একটা বিষয় আছে। আমরা কিন্তু খুব খেয়াল করছি সরকার ওইভাবে সহযোগিতাটা পাচ্ছে না। রাজনৈতিক দল বিএনপি, জামাত সহ অন্যান্য দল সরকারকে সমর্থন দিচ্ছে, কিন্তু সহযোগিতা করছে না। সমর্থন আর সহযোগিতা দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে, বা ক্ষেত্র বিশেষে আমি বলতে বাধ্য হচ্ছি, একটু মজা দেখারও প্রবণতা আমরা কিন্তু খেয়াল করছি, তামাশা দেখছি। রাশিদুল ইসলাম, কেন এই বাস্তবতার মুখোমুখি হলো সরকার? না, মোস্তফা কামাল ভাই যেটি বলছিলেন যে সরকারের নমনীয়তা, এটা আপনি যদি দেখেন যে সরকার 5 আগস্টের পরে 8 আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, এরপর থেকে সরকারের একটু উদার এবং নমনীয় মানসিকতা আমরা দেখেছি। কিন্তু গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে আমরা খুব এখন সতর্ক থাকতে হবে, আমি বিশ্বাস করি যে উনি এটা মিন করে বলেছেন এবং সেটা থাকতে হবে। কারণ মোস্তফা কামাল ভাই যেটি বলছিলেন যে রেলের কর্মীরা তারা রেলকে বন্ধ রেখে, রেল সেবাকে বন্ধ রেখে যে আপনি দাবিতে নেমে গেলেন, এটা তো ঠিক না। আপনি জনদুর্ভোগ তৈরি করে আপনার যে কাজটা সেটাকে বন্ধ রেখে এটা করতে পারেন। জনদুর্ভোগ কি দাবি আদায়ের হাতিয়ার হিসেবে নিচ্ছে আন্দোলনকারীরা? ডেফিনেটলি জনদুর্ভোগ সেটা করেই তো আসলে দাবি আদায়ের হাতিয়ার এসে নিচ্ছে। এবং আপনি মোস্তফা কামাল যেটি বলছিলেন যে ওইটাই যে নমনীয় সরকার যেটা উদার মানসিকতা দেখাচ্ছে, সেই জায়গাটাতে সবাই হিট করার চেষ্টা করছে। আমি এবং গতকাল আপনারা জানেন যে তিতুমির কলেজকে যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়, আপনি বলেন তো বাংলাদেশে কতগুলো কলেজ আছে তিতুমির কলেজের মতো যারা আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় ঘোষণা দেওয়ার দাবিতে তারাও তো মাঠে নামবে, তাতে পুরো দেশ অরাজক পরিস্থিতি তৈরি হবে। এই সুযোগ তো আসলে দেওয়া যাবে না। আর আপনি যেটি বলছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছেন যে এই বছরটি খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি, কারণ এই বছরে আমরা 2008 সালের পর থেকে তো ভোট দিতে পারি নাই বাংলাদেশের মানুষ। আমরা ভোট দিতে চাই,
আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত বলেন বা একটা সংস্কার দেখতে চাই যেখানে আগামীতে আর ফ্যাসিজম তৈরি হবে না। আমরা এমন একটা ব্যবস্থা দেখতে চাই যেখানে ভয় ভীতিহীন পরিবেশে মানুষ ভোট দিতে পারে। তো সেটার জন্য তো আসলে এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আপনি দেখেছেন যে আমাদের আগের যে সরকার ক্ষমতায় ছিল স্বৈরশাসক শেখ হাসিনা, সে সময় কি পরিমাণ অর্থ পাচার হয়ে গেছে দেশ থেকে। দেশের যে সামষ্টিক অর্থনীতি সেটা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছিল। সেই জায়গা থেকে এই সরকার একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছে এবং এই যে অর্থনীতিকে টেনে নিয়ে আসা, এবং 6 মাসে হয়তো আমরা সেভাবে ইতিবাচক ধারা দেখি নাই, কিছু জায়গা আমরা ভালো করতে দেখেছি, কিন্তু এই অর্থনীতির এই অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা একটা কঠিন কাজ। তারপর নির্বাচন আয়োজন করা কঠিন কাজ, সংস্কার প্রক্রিয়ায় এগিয়ে নিয়ে যাওয়া কঠিন কাজ। আমরা মোস্তফা কামাল ভাই একটি চমৎকার কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলোর এখানে কিন্তু সহযোগিতা দরকার। যেটি উনি বলছিলেন যে আপনি দেখেন যে আওয়ামী লীগ গত 15 বছর আমরা যেটি দেখেছি, আওয়ামী লীগ বিশেষ করে আপনি দেখেন যে হিউম্যান রাইটস ওয়াচ, যারা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক এবং গ্লোবালি অত্যন্ত রিনাউন্ড মানবাধিকার সংস্থা, তারা বলেছে যে অনেক গুম খুনের সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তো এই শেখ হাসিনার বিচার তো আমি চাই, মানে বাংলাদেশের মানুষ চাই। সেখানে আমার প্রশ্ন যে আমরা স্বৈরাচারের শাসনামল কিংবা আওয়ামী লীগের শাসনামলের কথা যদি বলি, আমরা দেখেছি যে গত 16 বছরে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সেই জায়গা থেকে বর্তমান সময়ে আওয়ামী লীগের বিষয়ে রাজনৈতিক দলগুলো কেন নমনীয়? না, আমি বলছি যে শুধু বিরোধী রাজনৈতিক দল না, আপনি যদি 5 আগস্টের আগ পর্যন্ত আমরা যে জুলাই বিপ্লবের সময় দেখেছি কিভাবে মানুষ মারা হয়েছে, ছোট বাচ্চাদের মারা হয়েছে, এটা তো ডকুমেন্টেড বিষয়। এই যে শেখ হাসিনাকে আমরা রাজনীতি করতে দিব না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব কিনা এই মুহূর্তে, সেই সিদ্ধান্ত শুধু কিন্তু আইনগত বিষয় না, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য বলছি, আমি বারবার বলছি যে আমাদের একটা ন্যাশনাল একটা কনসেনসাস দরকার, আমাদের জাতীয় ঐক্যমত হওয়া দরকার এই বিষয়ে, এবং এটার জন্য সরকার, রাজনৈতিক দলগুলো একটা সিদ্ধান্ত নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজনৈতিক দলগুলোকে কিন্তু এগিয়ে আসতে হবে, শুধু সরকারের উপরে যে আমরা সরকার এটি করবে, সুন্দর বিচার শেষ করবে। আপনাকে মোস্তফা কামাল, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি আসলে কোথায় আটকে আছে? একটা রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে আছে, রাজনৈতিক সমীকরণ এখানে মেলানো হচ্ছে যে যা জায়গা থেকে। আপনারা খেয়াল করে দেখুন, ছাত্ররা বলল নিষিদ্ধ চাই, রাজনৈতিক দলগুলো বলল যে নিষিদ্ধ তারা করবেন না। আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে একটা, অর্থাৎ জামাতে ইসলাম, একটু আগ বাড়িয়ে বলে দিল যে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। তো সাধারণ ক্ষমা শুনতে ভালো, সাধারণ ক্ষমা ঘোষণা করার ক্ষমতা লাগে, অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতা লাগে। ব্যক্তিগতভাবে বোধহয় সাধারণ ক্ষমা ঘোষণা করা যায় না, সেক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষমতা লাগে। তো জামাত নিশ্চয়ই রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি, অর্থাৎ এগুলো হচ্ছে বাড়তি কথা। তো এমন একটা পরিস্থিতিতে বাড়তি কথা মোটেই কাম্য নয়। আবার বলছেন, যিনি বলছেন যে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম, তিনি অর্থাৎ জামাতের আমির সাহেব, তিনি আবার শেখ হাসিনাকে বলছেন যে দেশে আসুন, কাশিমপুর জায়গাটা বড় ভালো। তাহলে আপনার আগের কথার সাথে পরের কথা কিন্তু সংঘর্ষ করে। অন্য সময় যাই হয়েছে, রক্ত নিয়ে, তরতাজা রক্ত এখনো রাস্তায়, আহতরা কাতরাচ্ছে হাসপাতালে, এই সময় এত রাজনীতি কিন্তু এদের জন্য বড় কষ্টের, ওই পরিবারগুলোর জন্য বড় কষ্টের, আহতরা যারা কাতরাচ্ছে তাদের জন্য বড় কষ্টের। তারা আন্দোলন করার সময় কিন্তু এইসব নিয়ে আন্দোলন করেনি, শুধু জীবনটা হাতে নিয়ে আন্দোলন করেছে। তাদের সামনে মৃত্যু ছাড়া অথবা বিজয়ী হওয়া ছাড়া কোনো পথ ছিল না। তো ওই আবেগটুকু মনে রাখা দরকার আছে রাজনৈতিক দলগুলোর আরেকটু বেশি করে। এরপরে যারা ছাত্র, যারা রাজনীতি করতে চাচ্ছে, দল করতে চাচ্ছে, 69 অথবা 90-এর সাথে এবার প্রেক্ষিতে একটু ভিন্ন আছে। তখন তাদের সংগঠন ছিল, ওই ছাত্রদের মূল দল ছিল, মুরব্বী দল ছিল। এবার কিন্তু ছাত্ররা রাজনৈতিক দলের চেয়ে নিজস্ব, শুধুই ছাত্র, অতঃপর নাম হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এর আগ পর্যন্ত ওদের নাম ছিল শুধুই ছাত্র। তো অবশ্যই এই প্রেক্ষিতে ছাত্রদের একটা রাজনৈতিক দল করার ইচ্ছা জাগতে পারে, এটা অস্বাভাবিক নয়। আবার এক্সেন্স এটা ভালো দিক, যেখানে আমাদের এই প্রজন্ম রাজনীতি করতে চায় না, রাজনীতিকে তারা ঘৃণা করে, বাজে কিছু মনে করে। তো ওখানে যদি শিক্ষিত ছেলেরা, ভদ্র ছেলেরা সামনের দিকে আসে, রাজনীতি করে, এটা তো সামগ্রিকভাবে অবশ্যই আমাদের দেশের জন্য ভালো দিক। কিন্তু ঘোষণা করার আগেই, প্রকাশ করার আগেই তাদেরকে যেভাবে প্রতিপক্ষ করে ফেলা হচ্ছে, এটা একদিকে কষ্টের। আবার তাদের বিরুদ্ধেও যেসব অভিযোগ উঠছে, এগুলোও কিন্তু কষ্টের। ওই সময় আন্দোলনের সময় কিন্তু ছাত্ররা ভাবেনি যে একটা উপদেষ্টা পরিষদ হবে, ওখানে তাদের নাহিদ উপদেষ্টা হবে, সার্জিস উপদেষ্টার বাইরে থাকবে, এরপরে সার্জিস একটা বিয়ে করবে। এগুলো কিন্তু তাদের ওই আন্দোলনের সময় এত ভাবনা ছিল না। তারা শুধুই জীবনটা হাতে নিয়ে আন্দোলন করেছে গোটা দেশকে মুক্ত করার জন্য। যদিও শুরুটা ছিল কোটা, চাকরির কোটা, সরকারি চাকরির কোটা। তো ওই স্পিরিটটা, ওই চেতনাটা সবাইরে কিন্তু আমলে নেওয়া
অবশ্যই দরকার, অন্তত দেশের স্বার্থেও নয়, শুধু তাদের নিজেদের স্বার্থেও, কারণ প্রত্যেকের কিন্তু সন্তান আছে। আবার আমরা বলছি বারবার যখন আমরা নির্বাচনী রাজনীতির কথা ভাববো, নির্বাচনী সমীকরণ কিন্তু পাল্টে দেয় পুরনো হিসেব নিকেশ। আমরা দেখি একসময় প্রতিদ্বন্দ্বী হয়ে যায় আবার রাজনৈতিক মিত্র, আবার মিত্র কখনো কখনো হয়ে ওঠে প্রতিদ্বন্দ্বী। সেই জায়গা থেকে এই বাস্তবতায় আওয়ামী লীগের অনুপ্রবেশ অন্য দলে ঘটবে কিনা? টুকটাক তো ঘটছে, তথ্য আছে। কোথাও কোথাও বিএনপিতে অনুপ্রবেশ করেছে, তো আমরা অনুপ্রবেশ বলছি, তারা অনুপ্রবেশ বলে না। অনুপ্রবেশ খারাপ শব্দ, অর্থাৎ চোরাই পথে ঢোকা, ওটার অনুপ্রবেশ বলে। তারা বলছে প্রবেশ করছে, বা আত্মীয় স্বজন, বাংলাদেশের রাজনীতিতে যেটা হয় আত্মীয় স্বজন, কোনো না কোনো একটা রেফারেন্স, একটু আশ্রয় নেয়া। জামাতেও কোথাও কোথাও ঢুকেছে বলে তথ্য আছে, যদিও জামাতে অন্য দল থেকে ইন করা বা প্রবেশ করা হোক আর অনুপ্রবেশ করা হোক, ওইটা রাস্তাটা বড় কঠিন, তাদের সাংগঠনিক একটা কাঠামো আছে। কোথাও কোথাও অন্যান্য ইসলামিক দলগুলোতেও কিন্তু আওয়ামী লীগের লোকেরা মোটামুটি একটা অবস্থান করছে। তো এটা করতেই পারে, রাজনীতিতে এটাই হয়, কে কখন শত্রু কে কখন মিত্র, সকাল সন্ধ্যায় সূত্রও বদলে যায়, বক্তব্যও বদলে যায়। আবার যিনি আওয়ামী লীগের ছিলেন, যিনি একসময় কথায় কথায় শেখ হাসিনার নাম বলতেন বা বিভিন্ন নেতাদের সাথে ছবি দেখাতেন, তারা এখন নতুন নতুন যারা আছেন তাদের সাথে ছবি দেখান, সেলফি তোলেন। এটা বাংলাদেশের কিন্তু এক নিষ্ঠুর বাস্তবতা। এখানে সময়ের স্রোতে মৌসুম দৃষ্টি এদিকে যাওয়া ওদিকে যাওয়ার একটা প্রবণতা আছে। এটা যে শুধু রাজনীতিকরা করেন তাহলে বললে অবিচার করা হবে তাদের প্রতি। এটা যারা ব্যবসা করেন তারাও করেন, যারা চাকরি করেন তারাও করেন, প্রমোশনের জন্য করেন, চাকরির জন্য করেন। আর যেটা দেখেছেন যে সরকারি চাকরি করেন তিনিও কিন্তু লিফলেট দিচ্ছেন। তিনি এখানে যত না চেতনাগতভাবে দিচ্ছেন তার চেয়ে বেশি দিচ্ছেন ভবিষ্যতে যদি না কিছু একটা পাওয়া যায়। কারণ এই পাওয়া না পাওয়ার একটা বেদনা কিন্তু যোগ হয়ে গেছে সবার। প্রাপ্তির পর্যাপ্ত দৃষ্টান্ত ঘটছে গত কয়েক মাসে। প্রমোশন পাচ্ছেন কারা? বিএনপির কাছে নিশ্চয়ই তথ্য থাকার কথা, জামাতের কাছে তথ্য থাকার কথা, তারা আগে কোন দিকে ছিলেন, কি করেছেন, কাদের সাথে ছিলেন। শীর্ষ পদেও প্রচুর পদোন্নতি আছে, এমনকি টাকার বিনিময়ে পদোন্নতি কেনা বেচা হয়। যে প্রাপ্তির কথা আপনি বলছিলেন, সেই প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব নিকেশের ফলেই কি আমরা ভোটের মাঠে জোটের এক ধরনের খেলা দেখছি? ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিয়ে ইতিমধ্যে টানাটানি শুরু হয়ে গেছে বিএনপি এবং জামায়াতের। দু দলের মধ্যে তাদের বেশ কদর, কারণ ভোট আছে ওখানে, ভোটের একটা অঙ্ক আছে। ভোটের অঙ্ক যখন সামনে আসে তখন কে রাজাকার আর কে স্বৈরাচার ওই তত্ত্ব খাটে না। স্বৈরাচারে আবার আপনজন হয়ে যায়, রাজাকারে আপনজন হয়ে যায়। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে রাজাকার আর স্বৈরাচার এটা সামনের দিকে কতটুকু বিকাবে প্রশ্ন আছে। স্বাধীনতার পক্ষের, স্বাধীনতার বিপক্ষের এইসব শব্দবোধ খুব একটা টিকছে না, বা খাওয়ানোর গেলানোর চেষ্টা করা হয়, খাওয়ানো হয়। মানুষ শেষ পর্যন্ত বমি করে ফেললেও ভোটের মাঠে একটা কদর আছে, কারণ ভোটটা পেয়ে যাওয়া পর্যন্ত। ভোট তো 5 বছরে একবার পাওয়া দিয়ে কথা। বর্তমান বাস্তবতা যদি আমরা তুলে ধরি, অনুমান করা যায় যে ছাত্রদের সাথে বিএনপির এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে বা বিভিন্ন মত পার্থক্য স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন না হলেও তারা জোটবদ্ধভাবে নির্বাচন করবে এমন গুঞ্জন রয়েছে। কাদের সাথে তাদের জোট গড়ার সম্ভাবনা দেখেন? আপনার বিশ্লেষণ কি বলে? সেই ক্ষেত্রে এরই মধ্যে আমাদের কাছে যেটা তথ্য, বিভিন্ন দলের সাথে তাদের কথাবার্তা হচ্ছে। এখানে আবার আপনার বিবেচনায় নিতে হবে এই বৈষম্য বিরোধী ছাত্র ওরা কারা। ওরা দেখা গেছে শিবির করে থাকে ছাত্রলীগে, করে ছাত্রলীগ ভিতরে ভিতরে আবার শিবির করে, তাও একদিন 2 দিন না, বছরের পর বছর অনেক কষ্ট করেছে তারা সেটা নিয়ে। এটা কষ্টের কিন্তু একটা অংশ, টিকে থাকার চেষ্টা। তো টিকে থাকার ওই চেষ্টার মধ্য থেকে তারা কিন্তু পরবর্তীতে বড় নেতা হয়ে গেছেন। কেউ ছাত্রলীগে হয়েছেন, কেউ শিবিরে হয়েছেন। এক পর্যায়ে এসে আবার বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে, এখানে তো আর নেতা বলা হয় না, এখানে বলা হয় সমন্বয়ক, সহ সমন্বয়ক। বাংলাদেশে এখন কয়েক হাজার আছেন এই পদধারী, তারা নিজেরা নিজেদেরকে এই পরিচয় দেন। এতে করে দিন যত যাবে প্রশ্ন আসে যে 5, 7, 8, 10 বছর যারা ছাত্রলীগ করেছেন কিন্তু সংযোগ রেখেছেন শিবিরের সাথে, অথবা শিবির করেছেন মিলেমিশে চলেছেন ছাত্রলীগের সাথে, এখন যারা আছেন তারা নির্বাচন পর্যন্ত কার সাথে পারফর্ম করেন, কোন দিকে তাদের কেবলা থাকে, কোন দিকে তারা ঝুঁকবেন, ওই সংশয় বা ওই প্রশ্ন কিন্তু আছে। এবং অবশ্যই ভোটের মাঠে হয়তোবা আমরা দেখতে পারবো, তখন হয়তোবা নতুন কোনো কথা আসবে। এখন যেরকম তারা মাঝে মধ্যে স্বীকার করছেন 2-1 যে আমি ওই দিকে ছিলাম কিন্তু কাজ করেছি এই দিকে, তো নির্বাচন পর্যন্ত কে আবার বলে ফেলবেন যে গত 7-8 মাস কোন দিকে ছিলেন, এখন কোন দিকে আছেন। আর রাজনৈতিক দলগুলো এই ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণ, তাদের কাছে এসব আপডেট তথ্য থাকে, কে কোন দিকে আছে না আছে। এমনকি অবশ্যই বলতে হবে আওয়ামী লীগ যাদেরকে মনে করা হয় মাঠে নেই, তারাও যে কোথাও না কোথাও কিভাবে আছে
হয়তো এটা আমরা একটা সময় জানবো। ধন্যবাদ জানাচ্ছি কার সাথে মিলেমিশে ছিল, কোথায় আশ্রয় ছিল। রাশিদুল ইসলাম, ভোটের মাঠে জোটের সমীকরণটা একটু বুঝতে চাই। আসন ভাগাভাগি কি একমাত্র লক্ষ্য? বড় রাজনৈতিক দলগুলো আসলে কি উদ্দেশ্য নিয়ে জোট গঠন করে? না, সেটা ডেফিনেটলি ক্ষমতায় যাওয়াটাই তো প্রধানতম উদ্দেশ্য। তারপরে আপনি যে সেটাই তো উদ্দেশ্য বটেই। আর আরেকটি বিষয় আমি বলতে চাই যে আওয়ামী লীগের প্রতি আমাদের কোনো রাজনৈতিক দলকে নমনীয় মনোভাব আমরা দেখছি। এটার কিন্তু একটা বড় কারণ এই যে ভোট, আপনি যেটি বলছিলেন ভোট। কারণ আওয়ামী লীগের তো একটা বড় একটা ভোট ব্যাংক রয়েছে। সেই ভোট ব্যাংকটি টানার জন্য আপনি বিএনপি বলেন বা জামাত ইসলাম বলেন, আওয়ামী লীগের তো একটা তৃণমূলের লোকজন রয়েছে, তাদের সঙ্গে তাদের একটা যোগাযোগ তৈরি, এটা কিন্তু আমি মনে করি যে এটা আমরা দেখছি, এটা কোথাও কোথাও দেখা যাচ্ছে। এবং সেটাকে আমি বলবো যে রাজনৈতিক দলগুলো মানে বিএনপির মতো বা জামাত ইসলাম, এই রাজনৈতিক দলগুলো তো মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। এটা তো বিশেষ করে বিএনপির মতো যেসব বুর্জোয়া সংগঠন, তো সেক্ষেত্রে তারা ভোট তাদের কিভাবে বাড়ানো যায়, ভোটার সংখ্যা কিভাবে বাড়ানো, সেই ধরনের প্রচেষ্টা তো নিশ্চয়ই থাকবে। এবং সেই জায়গা থেকে আমরা কোথাও দেখেছি যে একটা নমনীয় ভাব রয়েছে। এটা নিশ্চয়ই ভোটের হিসাব বা নির্বাচনে ক্ষমতায় আসার একটা হিসাব। আর আপনি যেটি বলছিলেন যে জোট, মোস্তফা কামাল ভাই যেটি বলছিল যে আমরা এটা শুনছি, কিন্তু আসলে এখনই বলা যাবে না যে কার সঙ্গে নাগরিক কমিটি যদি কার সঙ্গে যাবে, বা সেটা হয়তো এখনই বলা যাচ্ছে না। তবে আমরা শুনতে পাচ্ছি যে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে তাদের একটা যোগাযোগ রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মোস্তফা কামাল। আমাদের দেশে 12টি নির্বাচন হয়ে গেছে, কিন্তু কম বেশি আমরা বেশিরভাগ নির্বাচনে দেখেছি যে নির্বাচনকালীন সরকার নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়। এবারও কি সেই সম্ভাবনা দেখছেন কিনা? এবার বিএনপি মহাসচিব সে ধরনের একটা আশঙ্কা ব্যক্ত করেছেন। তো তিনি বলেছেন তথ্যের মতো করে, আশঙ্কা হিসাবে বলেননি। তিনি বলেছেন এই সরকার যদি নিরপেক্ষ না থাকে, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার লাগতে পারে। কথাটা তাৎক্ষণিক কিন্তু একটু খটকা লেগেছে অনেকের কাছে যে তিনি এটা কি বললেন। পরবর্তীতে তিনি যখন এটার সুন্দর করে ব্যাখ্যা দিলেন, বিশ্লেষণ সহ দিলেন, তথ্য সহ দিলেন যে 3 জন আছেন সরকারে, আবার সরকারে থেকে দল ঘোষণা, আবার সরকারে থেকেই ওই দল নির্বাচন করবে, এতে করে নিরপেক্ষতার একটা প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক। সেই সঙ্গে তিনি কিন্তু পরামর্শও দিয়েছেন যে তারা সংগঠন করতে পারে, তাদেরকে ওয়েলকাম করেছেন যে ওই ক্ষেত্রে তারা যেন সরকার থেকে পদত্যাগ করে। এটাও কিন্তু একটা ফয়সালা বা পরামর্শ। তো সেই ক্ষেত্রে নতুন দল যারা করবে তারা যদি নিজেদেরকে ওই জায়গাটা পরিষ্কার করে, নিশ্চয়ই তাদেরকে নিয়েও একটা আবেদন আছে। তাদের মাত্র 7-6 মাস আগে তারা যা ঘটিয়েছে, ওই আবেদন তো তাদের আছে। কিন্তু তাদেরও মাথায় রাখতে হবে তারা ওই সময়টায় যে স্নেহ পেয়েছে, আদর পেয়েছে, এখন বাস্তবতাটা ওই জায়গায় নাই। উদাহরণ যদি বলি, যিনি বিভিন্ন কোথাও ঘটনা শুনলেই নেমে পড়েন, তার সাথে কে আছেন না আছেন খেয়াল করেন না। অর্থাৎ আমি বলতেছি হাসনাত আব্দুল্লাহর কথা, কোথাও গন্ডগোল শুনলেই তিনি কিন্তু নেমে যান। আমরা মবের মাঝেও তাকে দেখছি, কিন্তু এবার তাকে দেখলাম কিন্তু তিনি যখন নামলেন ওইভাবে রেসপন্স পেলেন না, বরং তিনি তাচ্ছিল্যের শিকার হলেন। এটাও কিন্তু ছাত্রদের মাথায় নেয়ার বিষয় আছে যে তারা তখন কোন বাস্তবতায় ছিলেন, তখন তাদের কত কদর ছিল, আদর ছিল, মায়া ছিল। এখন কিন্তু পেছনে তাদের গালমন্দ শুনতে হয়। অতএব ওখান থেকে একটা মেসেজ নিয়ে তাদেরও কিন্তু করণীয়টা ঠিক করতে হবে। বিএনপি তাদের সাথে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। আবার তারা এটাও বলেছেন বিএনপির সাথে তাদের সংযোগ ছিল, আবার জামাতের সাথে সংযোগ ছিল, ইসলামী ছাত্র শিবির তাদেরকে কত সহযোগিতা করেছেন সেটাও বলেছেন। এখন তারা সেটা কিভাবে রক্ষা করবেন, ওই স্নেহটুকু, ওই আদরটুকু বা ওই সংযোগটুকু। তো আপনার প্রশ্ন দৃষ্টি বলতে হয় ওই সংযোগটা নির্বাচন পর্যন্ত কার সাথে বেশি হয়, এটা কিন্তু অপেক্ষা করে দেখার। ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা কামাল, ধন্যবাদ জানাচ্ছি রাশিদুল ইসলাম আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।